শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার সুপ্রিয় শ্রোতা, সবাইকে আকাশবাণী আগরতলার অভিজ্ঞাপনের নতুন আরও এক পর্বে জানাই সুস্বাগতম। নতুন দিনের এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা আজও এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলবো আমাদের অভিজ্ঞাপনের এই নতুন পর্বে। ঠিক বলেছ, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই সকালে আমরা কথা বলবো এমন বিষয় নিয়ে যা আমাদের জীবন, ভবিষ্যৎ এবং মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের সবকিছু, বাতাস, জল, মাটি, গাছপালা, পাহাড়, নদী এবং জীবজন্তু। এই সবকিছুর সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের জীবন ব্যবস্থা। কিন্তু দুঃখজনকভাবে আধুনিক উন্নয়নের গতিতে আমরা অনেক সময় প্রকৃতির উপর চাপ সৃষ্টি করছি, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আজকের দিনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু এবং জলদূষণ, বনভূমি ধ্বংস এবং প্লাস্টিক বর্জ্যের সমস্যা বিশ্বজুড়ে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব আমরা প্রতিদিনই অনুভব করছি। অস্বাভাবিক আবহাওয়া, অতিবৃষ্টি, খরা কিংবা তাপপ্রবাহের মাধ্যমে। শ্রোতাবন্ধু, তাই পরিবেশ রক্ষা এখন শুধু আর একটি সচেতনতার বিষয় নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটি গাছ রোপণ, জল অপচয় রোধ, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, এই ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। আমাদের রাজ্যের মতো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ রাজ্যে বনভূমি, পাহাড়, নদী এবং জীববৈচিত্র্য এক অপার সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আমাদের গর্ব, কিন্তু একই সঙ্গে এটি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা আজ সময়ের দাবি। তাই বিশ্ব পরিবেশ দিবস আমাদের সেই দায়িত্বের কথাই বারবার মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের ভোগের বস্তু নয়, বরং সহযাত্রী। আমরা যদি প্রকৃতিকে সম্মান করি, রক্ষা করি, তাহলে প্রকৃতিও আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখবে। আসুন আমরা সবাই একটি অঙ্গীকার করি, পরিবেশ বান্ধব জীবনযাপন করব, চারপাশকে পরিচ্ছন্ন রাখব, গাছ লাগাবো এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করব। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতাবন্ধু, এবারে চলে যাব ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে কি কি বলছে সেই দিকে। ইতিহাসের পাতা জানান দিচ্ছি আজকের দিনে মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ গ্রেফতার হয়েছিলেন 1908 খ্রিস্টাব্দে। আজকের দিনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভের অধিকার স্বীকৃত হয়েছিল 1924 সালে। আজকের দিনে 2014 সালে অন্ধ্রপ্রদেশের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা ভারতের নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকের দিনে ভারতের ব্যাংকিং ক্ষেত্রের শ্রমিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক তারকেশ্বর চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে। আজকের দিনে স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বিশিষ্ট শিল্পপতি জামশেদজি ইরানি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মণিরত্নম 1956 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছিলাম, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 1975 সালে বিশিষ্ট ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীকে 1991 সালে। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত সংবাদ পাঠক, আবৃত্তিকার এবং বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় 2011 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম লেখিকা এবং অভিনেত্রী বিজয়া রায়কে 2015 সালে। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত সন্তর বাদক ভজন সুপারিকে 2022 সালে। এ ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী। এছাড়াও আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন রয়েছে কিংবা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য আমাদের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্রে। আজকের প্রথম চিঠিখানে লিখেছেন চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে নাজির হোসেন বিশ্বাস। জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী এ প্রসঙ্গে লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভয় নেই সুজয়, হাতটা ধর। সুজয় স্কুল জীবনে কোনোদিন দ্বিতীয় ছাড়া প্রথম হতে পারেনি। রেজাল্ট বের হলেই দেখা গেছে সৌম্য প্রথম। পাহাড়ে ট্রেকিং করতেও এসেও সুজয় পড়ল সেই সৌম্যর সম্মুখে। আসলে সৌম্য এবং সুজয় একে অপরকে কোনোদিন সহ্য করতে পারেনি। সুযোগ পেলেই বিপদে ফেলার ছক কষেছে। আজ সেই মাহেন্দ্রক্ষণ। সৌম্য উঠে গিয়েছে ওপরে, সুজয় পারছে না ঠিকই থাকতে। এমন সময় ওপর থেকে সৌম্য ডাক দিল, সুজয়, হাতটা ধর, ধর, ভয় নেই। সৌম্যর কথা শুনে সুজয় বিশ্বাস করতে পারছে না। যদি হাতে ছেড়ে দেয় তাহলেই তো নিমেষে নিশ্চিহ্ন। তাছাড়া হাত না ধরলেও ওপরে ওঠা যায় না। এক চরম অবিশ্বাস্যতার মধ্যেও সুজয় ধরল সৌম্যর হাত। ধরিস শক্ত করে, ভয় নেই, ধীরে ধীরে উঠে আয়। হ্যাঁ হ্যাঁ, উঠে আয়, উঠে আয়, সাবধান সুজয়। ওপরে উঠে বুক ভরে শ্বাস নিল সুজয়। তারপর বলল, তুই হাতটা না ধরলে এবারে হারিয়ে যেতাম সৌম্য। সৌম্য বলল, সুজয়, সামনে লক্ষ্য কর, দেখছিস চূড়াটা সূর্যের আলো পড়ে চকচক করছে।
ওখানে পৌঁছতে পারলেই তোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। সুজয় অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে রইল। কে দেখছিস, এগিয়ে চল। সুজয় বলল, সৌম্য, আজ তুই আমাকে শীর্ষে পৌঁছানোর জন্য যা করলি, বাজে কথা রাখ সুজয়। যে কোনো দুঃসাহসিক অভিযানে পারস্পরিক সহযোগিতা ছাড়া চূড়ান্ত সাফল্য পাওয়া যায় না। আজ আমি তোকে ওপরে উঠতে সাহায্য করলাম, কালকে তুই অন্যজনকে সাহায্য করবি। সুজয় বিস্মিত হয়ে বলল, কিন্তু তুই? সুজয়ের প্রশ্নের উত্তরে, এবারে তুই প্রথম হ সুজয়, আমি না হয় দ্বিতীয় হলাম। সৌম্য কথাগুলি বলছে আর মিটমিট করে হাসছে। তক্ষুনি সুজয় শুনতে পেল, থামিস না সুজয়, এবারে তুই প্রথম হ। সুজয় তারপরেই শৃঙ্গের শীর্ষে রিজু হয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞতার চুম্বন ছুড়ে দিল সৌম্যর জন্য। নাজির হোসেন বিশ্বাস, চুয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। বন্ধু কি লিখেছেন শোনাবো আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, গত বছর ঠিক বর্ষার আগে আমরা কয়েকজন অভিযাত্রী হেমকুণ্ডু ও ভ্যালি অব ফ্লায়ার্সে ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলাম। গোবিন্দঘাট হয়ে ঘাংরিয়ার ধর্মশালায় উঠেছিলাম আমরা। শিখ ধর্মাবলম্বী লোকজনেরা খুবই অতিথিপরায়ণ। আমাদের সব ব্যাপারে যত্ন আত্মীর কোনো খামতিই ছিল না। আমরা অভিযাত্রীরা সকালে বেরিয়ে পড়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্স এর অভিমুখে। গ্লেসিয়াল স্তর লাঠিতে ঢুকে ঢুকে শেষ পর্যন্ত দুর্গম স্তর পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্সে। ব্রহ্মকমল দেখতে পেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম। ফেরার সময় হঠাৎ বিপত্তি। হঠাৎ করে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। আমাদের গায়ে রেইনকোট এবং রুকস্যাক পিঠে। আমরা ভিজে খুব ভারী হয়ে গিয়েছিলাম। বইতে খুব কষ্ট হচ্ছিল। পাহাড়ি গ্লেসিয়াল রাস্তা খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল। খুব সাবধানে নামতে হচ্ছিল আমাদের। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে এ আশঙ্কায় আমরা অভিযাত্রীরা পরস্পরে হাত ধরাধরি করে এক পা করে নামছিলাম। বেশ কিছুক্ষণ পরে পাহাড়ি বৃষ্টি একটু থামতেই আমরা কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে অতি সাবধানে ঘাংরিয়ায় ফিরতে অন্যান্য সহযাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। ওনারা আমাদের নিরাপদ ফেরার অপেক্ষায় ছিলেন এবং গুরু গোবিন্দ সিংহের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, বৈচিত্র্যময় ভারতবর্ষে একতা যে কত বড় শক্তি তার আরও একবার বর্ষণমুখর পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় আমরা বুঝতে পারলাম। শুভেচ্ছান্তে প্রিয় বন্ধু প্রদীপ, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। পরের চিঠিখানি লিখেছি বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মহাজাগতিক শূন্যতার মাঝে ঝুলে থাকা নীল সাদা গ্রহ আমাদের এই আদরের পৃথিবী। আজ থেকে কোটি কোটি বছর আগে এক উত্তপ্ত অগ্নিকুণ্ড থেকে শীতল হয়ে ওঠা এই ধূলিকণায় প্রাণের প্রথম স্পন্দন জেগেছিল জলের গভীরে। সেই অনুজীবন থেকে শুরু করে আজকের এই বিশাল জীববৈচিত্র্য, তার বলে রয়েছে এক জাদুকরী সবুজ কণা, ক্লোরোফিল।
সূর্যের ফোটন কণা আর মাটির খনিজ জলের সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক রূপান্তর ঘটিয়ে এই সবুজই তো আমাদের নিঃশ্বাসে অক্সিজেন ঢেলে প্রাণ টিকিয়ে রেখেছে। আজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে কংক্রিটের ইট, কাঠ আর পাথরের জঙ্গল গ্রাস করেছে প্রকৃতির সবুজ চাদর। বিজ্ঞানের জয় জয়কার আর প্রযুক্তির দাপটে যন্ত্রের বিষাক্ত ধোঁয়া আর কার্বনের চাদরে ঠেকে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডল। গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে গলছে মেরুর বরফ, সমুদ্রে জলস্তর উঠছে ফুলে ফেঁপে। বৃক্ষ নিধনের নিষ্ঠুর খেলায় আজ বিপন্ন পৃথিবীর বাস্তুতন্ত্র। প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারাচ্ছে। দাবানল আর খরার রুদ্ররূপে যার চরম মূল্য চোকাচ্ছে সমগ্র শিবজগৎ। তবু আশার আলো এখনো নিভে যায়নি। শালক সংশ্লেষের সেই প্রাচীন এবং অমোঘ নিয়মেই লুকিয়ে আছে মুক্তির পথ। মৃত্তিকার গভীরে প্রথিত শিকড় আর প্রসারিত পাতার ক্যানভাসে প্রকৃতি আজও আমাদের আহ্বান করে। বিজ্ঞান আজ আমাদের আঙুলে তুলে দিয়েছে নবায়নযোগ্য শক্তির চাবিকাঠি। সৌর প্যানেলের নীলচে কাচ আর বায়ুকলের ঘূর্ণমান পাখা। আমরা যদি প্রকৃতি এবং বিজ্ঞানের মেল বন্ধন ঘটাতে পারি, তবেই ফিরবে সুদিন। আসুন তবে আজ নতুন করে প্রতিজ্ঞা করি, জীবী দেহের মাইটোকন্ড্রিয়ার মতো প্রতিটি কোষের শক্তি হয়ে উঠুক এই সবুজায়ন। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধরিত্রীর বুক আবার ভরে উঠুক স্নিগ্ধ সতেজ অরণ্যে। এই সবুজ শুধু গাছের পাতা নয়, এটি হল সমগ্র জীব জগতের বেঁচে থাকার মূল মন্ত্র, প্রাণ শক্তির স্পন্দন। বিজ্ঞান এবং প্রকৃতির মেল বন্ধনে মৃত্তিকার প্রতিটি কণা হয়ে উঠুক উর্বর। প্রতিটি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ফিরিয়ে আনব বাস্তুতন্ত্রের ভারসাম্য। সবুজ হোক আমাদের চিন্তা ভাবনা, সবুজ হোক আমাদের ভবিষ্যৎ। দূষণমুক্ত প্রাণবন্ত এই নীল গ্রহের প্রতিটি প্রান্তে আবার বেঁচে উঠুক জীবনের জয়গান। সবুজ হোক ধরার প্রাণ। শুভেচ্ছান্তে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ডক্টর সুবল দাস। বন্ধু লিখেছেন, আমাদের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে। দিশারি ও বিজ্ঞাপন। যেখানে ধুলি, যেখানে ক্লান্তি, সেখানে দাও ছায়ার দান। মানুষের তরে, জীবনের তরে, সবুজ হোক ধরার প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমোঘ আহ্বান আজ আর কেবল সাহিত্যের আঙিনায় সীমাবদ্ধ নেই। তা হয়ে উঠেছে বিপন্ন মানব সভ্যতার টিকে থাকার একমাত্র রক্ষা কবচ। প্রকৃতিকে বাঁচানো এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল বিশ্ব উপহার দেওয়ার জন্য সবুজের স্পর্শ সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে চরম বিপর্যয়। অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও শিল্পায়নের কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে বনাঞ্চল। ফলে জলবায়ু মৃত্তিকা দূষণ মারাত্মক রূপ নিচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়া ও যানবাহনের গ্যাস বাতাসকে বিষিয়ে তুলছে, যার ফলে বাড়ছে উষ্ণায়ন। প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক সার মাটিকে অনুর্বর ও দূষিত করে তুলছে। আবার সেই সব বর্জ্য ধুয়ে মিশছে নদীতে, যা জল দূষণের প্রধান কারণ। এই মহাসংকট থেকে মুক্তির একমাত্র উপায় হল বন সৃজন এবং সবুজায়ন। গাছ আমাদের পরম বন্ধু,
গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টিপাত ঘটায়। দূষণ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল বৃক্ষরোপণ করা। যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানেই গাছ লাগাতে হবে। সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। আমরা যদি এখনই সচেতন না হই তবে ভবিষ্যৎ প্রজন্ম একটু অক্সিজেনের জন্য হাহাকার করবে। একটি গাছ, একটি প্রাণ। তাই আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই। তবেই রক্ষিত থাকবে জলবায়ু মৃত্তিকার মান, সবুজ থাকবে ধরার প্রাণ। একটি গাছ কাটার আগে 10টি গাছ লাগাবো, এটাই হোক আমার, আপনার, সবার সুদৃঢ় অঙ্গীকার। তবেই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারবো বাসযোগ্য একটি সুন্দর জগৎ সংসার। নমস্কার, ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। এবারে শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আজ দুপুর 12:30 আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বিভিন্ন ক্রীড়াবিদদের। এছাড়াও আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সোনামুড়ায় ভূমিকম্প বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হবে, যেখানে ভূমিকম্পের সময় বা ভূমিকম্পের পরে কি কি করণীয় সেই সমস্ত নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সকাল 10:30 এই মক ড্রিল অনুষ্ঠিত হবে। এবারে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত একটি তথ্য। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আজ রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী উপস্থিত থাকবেন। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 23226253 এই নম্বরে। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে 220টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি হিসেবে আপনাদের জেনারেল হলে দিতে হবে 350 টাকা এবং এসসি, এসটি, বিপিএল, পিডব্লিউডি প্রার্থীদের দিতে হবে 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।
ডাক্তারবাবু, বুদ্ধি বাড়ানোর কোনো সহজ উপায় আছে? এই প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। বিশেষ করে বাবা মায়েরা বলেন ছেলে বা মেয়ের পড়াশোনায় মন বসে না, কি করলে বুদ্ধি বাড়বে। আসলে বুদ্ধি বাড়ানোর কোনো জাদু ওষুধ নেই, তবে কিছু সহজ অভ্যেস রয়েছে যেগুলো নিয়মিত মেনে চললে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয়, সতেজ এবং মনোযোগী হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঠিক মতো ঘুম। প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর এবং ভালো মানের ঘুম প্রয়োজন। ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয়, তথ্য গুছিয়ে রাখে এবং নতুনভাবে কাজ করার শক্তি পায়। ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং শেখার ক্ষমতাও কমতে থাকে। এরপর প্রয়োজন নিয়মিত শরীর চর্চা। সকালবেলা অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো বা কোনো কায়িক পরিশ্রম করা খুব জরুরি। শরীর চর্চা করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে, অক্সিজেন বেশি পৌঁছয় এবং ব্রেন আরও সক্রিয় থাকে। শুধু শরীর নয়, শরীর চর্চা মস্তিষ্ককেও ফিট রাখে। মস্তিষ্ককে নিয়মিত কাজ করানো খুব দরকার। ব্রেন ব্যবহার না করলে তার কার্যক্ষমতা কমতে থাকে। আগে যেমন শব্দ ধাঁধা বা অঙ্ক করার ছিল, সেগুলো মস্তিষ্ককে সচল রাখত। এখন বই পড়া, নতুন কিছু শেখা, পাজল সমাধান করা বা মন দিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাও খুব উপকারী। অলস মস্তিষ্কে কিন্তু বুদ্ধির বিকাশ হয় না। সবশেষে একটাই কথা বলা যায়, বুদ্ধি বাড়ানোর শর্টকাট কোনো নিয়ম নেই। নিয়মিত ঘুম, শরীর চর্চা, মস্তিষ্কের ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস, এই কয়েকটি অভ্যেসই মস্তিষ্ককে সুস্থ, তীক্ষ্ণ এবং সক্রিয় রাখার সবচেয়ে সহজ উপায়। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আগরতলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 56%। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের খোয়াই, পশ্চিম সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড গরম অনুভব হতে পারে, সেটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। শ্রোতা বন্ধু, সময় জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল, আমি কোয়েল। নমস্কার। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।